সুন্দরবন নিয়ে তো আজকে না, অনেক আগে থেকে কাজ শুরু করেছে। আমি এটা নিয়ে আলোচনা হবে। তো আমি একটু ফোকাস হতে চাই যে এটাকে কিভাবে সুন্দরবনের সৌন্দর্য বনের ইম্পর্টেন্স, গুরুত্ব, এটা সারা বিশ্ব জানে এবং সবাই এটা স্বীকার করে, কেউ অস্বীকার করে। কিন্তু সমস্যা হচ্ছে যে আহ, এটা কেন রক্ষা করতে হবে সেটা হয়তো সবাই জানে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। তবে এখন ইতিমধ্যে জেনে গেছে যে এটা আসলে একটা প্রয়োজন। এটা বাইরের যারা আছে তারা বলছে, দেশের লোকরা বলছে, আমাদের প্রধানমন্ত্রী বলছেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন আর কি। সবই ঠিক আছে, ভালো, এটা প্রয়োজন আছে, শুধু প্রজেক্ট বাঁধা যাবে না। তো কলা প্রজেক্টটা হবে, মোদির ওই প্রজেক্টটা হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যা হচ্ছে যে এটার প্রয়োজন আছে, কিন্তু আবার কোন প্রজেক্টটা হবে এটা তো হতে পারে না, এটা কন্ট্রাডিক্টরি। এটা আমাদের এটা এটা ভারতই এই এই কোল প্রজেক্টটা করতে দেয় ওই নিজের দেশে। এটা হচ্ছে। এবং আমি একটা অবগতির জন্য জানাচ্ছি, আমি সংক্ষিপ্ত শেষ করবো, আমাকে নিশ্চয়ই আবার আবার বলতে দেওয়া হবে। আমি একটু বলতে চাই জি। যে আমাদের এই প্রজেক্ট নিয়ে সুন্দরবনে যে আমাদের যে কয়লা প্রজেক্ট কত বড় ক্ষতি হবে এটা ভাবা যায় না। এবং সেটা নিয়ে আমি ইন্ডিয়ান হাই কমিশনের সামনে আমাদের একটা বিরাট গ্যাদারিং হয়েছিল, হাজার হাজার মানুষ এসছে, আমি সেখানে বক্তৃতা দিয়েছিলাম। এবং সেখানে আমি বলেছি, ইট ইজ নট আ থ্রেট অনলি, এখানে যে এখানে অস্ট্রেলিয়া থেকে যে কোল যাবে, সেই কোলগুলো হচ্ছে নিম্নমানের কোল। সেই কোলগুলো ব্যবহার হবে হচ্ছে এই প্রজেক্টে, আমাদের রামপাল প্রজেক্টে। এবং তাতে কিন্তু ক্ষতির পরিমাণটা আরো বাড়বে। এটা কিন্তু অনেকেই জানে না। আমি সেটা তাদেরকে বললাম, দেখেন, ইট ইজ নট ড্যামেজিং ফর ইন্ডিয়া অর অস্ট্রেলিয়া, ইট ইজ ড্যামেজিং ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল। তো ওরা দে আর কনভিন্স, এবং তারা এই প্রসঙ্গটা এখন তারা বলে। আমি এটাই একটু বলতে চাই। আমার ভালো লাগছে যে আজকে সুন্দরবনের ফিজিক্যাল পজিশনটাকে বলা হচ্ছে। আমি গিয়েছি, কিন্তু অত এক্সটেন্সিভলি আমি অনেক জায়গায় অনেক ফরেস্টে গিয়েছি, সেখানে গিয়েছি, আমি এটাও আমি দেখেছি। কিন্তু এখন আমি ওই সবার আহ, আহ, আলোচনা শুনে আমি মোটামুটি সুন্দরবনে আছি বলা যায় এখন। এটা নিয়ে আরো আলোচনা, তো আমি খালি বললাম যে এই প্রসঙ্গটা যেন আলোচনা হয় আর কি। কারণ সৌন্দর্যের বর্ণনা, সুন্দরবন বা আমাদের আমাজনের জঙ্গলের বিবরণ অনেক আছে, সৌন্দর্য বর্ণনা কবিতা আছে। কিন্তু আসলে এটাকে বাঁচাতে হবে। সেই যে লড়াইটা যেটা করতেছে আমাদের নুর আলম শেখ, হ্যাঁ, নুর আলম শেখ সম্পর্কে নাদিমের মাত্র পরিচয় শুনলাম। কিন্তু সে কিন্তু আমাদের সুন্দর আন্দোলনের একজন সুন্দর সুন্দর মানুষ। হ্যাঁ, তাকে সুন্দরবনের সাথে নাম মিলিয়ে তার নামটা হয়তো পরিবর্তন করতে দিতে পারে। যাই হোক, ইজ এ বিগ ফাইটার, ইজ এ ফাইটার। এবং আমাদের পরিচিত মন্ত্রী, তার রসায়নে সে পড়েছিল, আমাদের খুবই পরিচিত মন্ত্রী। তো যাই হোক, আমার বলার প্রয়োজন নেই, এত সাহস সে আমাকে রিকোয়েস্ট করেন। মানে আমিও এত বলতাম যে তুমি একটু বুঝে শুনে কাজ করো মন্ত্রীকে, কিন্তু যাই হোক সেটার প্রয়োজন হয়নি। নূর আলম দেখলাম সাংঘাতিক সাহস, তাকে অনেক জায়গায় বয়কট করা হয়েছে। তো সেই হচ্ছে শেখের একটা, সে সুনাম রেখেছে আর কি। তো তো সেটা তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আমি আলোচনা শুনবো, আমি কিছুক্ষণ থাকবো। আমাদের কিন্তু অনেক রাত, আমি আজ ভোর 6টার সময় ঘুম থেকে উঠছি। তারপরে আমি একটু ঘুমাইনি। আমি তবুও ক্লান্ত হইনি। আমি থাকার চেষ্টা করবো, শুনবো তোমাদের কথা। আঙ্কেল কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট। একটা হলো কন্ট্রাডিকশনস, যে আসলে সুন্দরবনকে বাঁচাতে নানান ধরনের উদ্যোগ আছে সরকারের, আবার সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে সরকার। নানান স্পেশালিস্টরা, বিশেষজ্ঞরা বারবার বলেছে যে আসলে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরির যে বিপদগুলি, যে প্রবলেমসগুলি, এগুলো নানানভাবে বিশেষজ্ঞরা সরকারকে বলেছে। এবং আবার একই সাথে সরকার নানান ধরনের কনজারভেশন, সুন্দরবন রক্ষার জন্য নানান ধরনের প্রোগ্রামস ইমপ্লিমেন্ট করছে উইথ ইন্টারন্যাশনাল এইড। এই যে কন্ট্রাডিকশনস গুলি আঙ্কেল আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে, এবং একই সাথে উনি নানান ধরনের উদ্যোগের সাথেও ইনভলভ। তো অনেক অনেক ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের যে এটা এই সুন্দরবনের যে কোল প্রজেক্টটা সুন্দরবনের ক্ষতি করবে এটা জানেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের কিভাবে কোলটা এফেক্ট করছে সুন্দরবনকে, সুন্দরবনের এক্সিস্টেন্সটা কেন প্রয়োজন, এবং কেন কোল প্রজেক্টটা ইন্ডিয়াতে হলো না। এটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল এই প্রজেক্টটা। ইন্ডিয়ার জনগণ, ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা
এটা প্রতিবাদ করেছে, এই কারণে ইন্ডিয়া এই প্রজেক্টটা হয়নি। সেই প্রজেক্টটা তারা বাংলাদেশকে দিয়ে গিলিয়েছে। আমরা বলতে চাই যে এই যে সুন্দরবন, এইটা নিয়ে কিন্তু ভারতেই প্রতিবাদ হয়েছে। যেমন ফারাক্কার কথা বলি, একটু ছোট্ট করে আমি শেষ করে দিচ্ছি। ফারাক্কা বিরুদ্ধে আন্দোলন করেছে মৌলানা ভাসানী, আমরাও ছিলাম আন্দোলনের মধ্যে। কিন্তু ফারাক্কার বিরুদ্ধে কিন্তু এখন ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে, এবং তারা বলেছে যে ফারাক্কা ভেঙে দাও, উই ডু নট নিড ফারাক্কা বিকজ ইন্ডিয়া ইজ অলসো এফেক্টেড। কেউ সাংঘাতিক কথা দেখেন, এটা এটা কিন্তু এগুলো কিন্তু সত্য কথা, ঘটনা। ইউ জাস্ট সার্চ, ইন্ডিয়ার জনগণ বলছে যে ফারাক্কা বাদের দরকার নেই, কারণ তারা এফেক্টেড, এটা তাদের বিরাট ক্ষতি হচ্ছে। এই বিষয়গুলোকে আমাদের এইভাবে যুক্তি দিয়ে মানুষের কাছে পৌঁছে, এটা ভারত বিরোধিতা। ভারত তো আমাদের দরকার, ভারত তো আমাদের দরকার, আর আমাদের ভারতের দরকার। আমাদেরকে ভারত বাঁচতে পারে না, আমাদেরকে বাদ দিয়ে ভারত বাঁচতে পারবে না। আর ভারত ছাড়া আমরা যুদ্ধ করে বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। অতএব উই হ্যাভ টু হেল্প ইচ আদার, দেন উই ক্যান সার্ভাইভ। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ কামরুল আঙ্কেল। আমি একটু ববি আপার কাছে যাব একটু পরে, আগে একটু নূর আলম ভাইয়ের কাছে যেতে চাই। নূর আলম ভাই, একটা কোয়েশ্চেন আপনার কাছে আমার আছে, সেটা হলো যে ধরেন আমি যে গ্রাম থেকে এসেছি বাংলাদেশের, আমি যখন দেশে যাই, আমি দেখি যে মানে আমি আর আমার গ্রামকে চিনতে পারি না। ধরেন যে গ্রাম আমি ছেড়ে আসছি যখন আমি হাই স্কুল শেষ করি, এখন যখন আমি গ্রামে যাই, আমি আসলে আমার গ্রামকে চিনতে পারি না, কারণ আমার গ্রাম একেবারে র্যাডিক্যালি চেঞ্জড এই গত কিছু বছরে। তা আমার আন্দাজ যে আসলে সুন্দরবনও তো বাংলাদেশের অংশ, এবং সুন্দরবন যদিও আমরা ভাবি যে সুন্দরবন একটা রিমোট আইসোলেটেড এরিয়া, বাট সুন্দরবনও তো অনেক সুন্দরবন, এবং একই সাথে যে সুন্দরবন লাগোয়া যে সুন্দরবনাঞ্চল যে কমিউনিটি গুলো আছে, এবং আপনি মংলা, আপনাদের যে আপনাদের এই যে উপকূল অঞ্চলগুলো, এক তো আছে যে ক্লাইমেট চেঞ্জ, ভালনারেবিলিটিস, এছাড়াও আপনারা আসলে মানে আপনাদের লোকালি আসলে আপনাদের এলাকাগুলো আসলে কি ধরনের চেঞ্জ, কি ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এক তো আছে যে কয়লা এই বিদ্যুৎ কেন্দ্র, কলবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র, একই সাথে আপনাদের লোকালি আপনাদের কি ধরনের ইস্যুস গুলো আসতেছে, এবং আপনি অনেক কিছুর সাথে ইনভলভ। তো এক হলো যে জাতীয় পর্যায়ের ইস্যুগুলো কয়লা, আপনার লোকালি আর কি ধরনের ইস্যুস গুলো আসতেছে, কি আসলে আপনাদের প্রায়োরিটিজ, আপনাদের এলাকার স্বার্থে ফর অ্যাকশন, কি ইস্যুর জন্য আপনারা মুভ করতেছেন, এইগুলো যদি একটু রিফ্লেক্ট করেন যে আপনাদের আপনাদের এলাকাগুলো, আপনার পারিপার্শ্ব কি ধরনের চেঞ্জ, কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ইভলভ করতেছে, বিকাশ হচ্ছে, যদি একটু রিফ্লেক্ট করেন। এবং যেহেতু আপনি অনেক কিছুর সাথে ইনভলভ, কানেক্টেড, এবং লোকাল অনেক পিপলদের সাথে আপনার সুযোগ হয় মেশার, আমার মনে হয় যে আপনার কাছ থেকে এটা শুনতে পেলে খুব ভালো হবে। আলম ভাই। ধন্যবাদ নাদিম ভাই। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। তো রবীন্দ্রনাথের একটা কথা আছে যে প্রকৃতির দান আর মানুষের জ্ঞান, এই দুই মিলে হচ্ছে সভ্যতা। তো আমরা এখন প্রকৃতির জ্ঞান, প্রকৃতির যে দান, সেই দানটাকে কিভাবে আমরা ধ্বংস করি, আমাদের জ্ঞানটা সেই কাজে আমরা বেশি নিয়োজিত করছি আর কি। এবং এর সাথে একটা মুনাফা লোভী ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, এবং সেই কর্মকাণ্ড গুলোই আমাদের এই উপকূল অঞ্চল জুড়েই হচ্ছে, সুন্দরবন সংলগ্ন এলাকায় গুলো। এখানে যে জলবায়ু পরিবর্তনের কথা যদি বলেন, যেটার কারণে সুন্দরবনের ক্ষতি হয়, এটার জন্য এই কয়লা দায়ী, এবং এই যে ফসিল ফুয়েল যেটা বলা হয়। তো এখন আমাদের এই অঞ্চলে কি ধরনের পরিবর্তন আসছে, এখন এই সরকারের তো একটা প্রোগ্রামই ছিল নির্বাচনের সময় যে গ্রাম শহর হবে। গ্রাম শহর করতে যেই যত বিপত্তি গুলো হচ্ছে, গ্রামকে গ্রামের মতো তো থাকতে দিচ্ছে না। গ্রামের মতো,
গ্রামকে গ্রামের মতো থাকতে দিলে এই বিপত্তি আর হতো না, গ্রামকে শহর করতে যেয়েই আমরা এই সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন আমাদের এখানে যে পরিবর্তন গুলো হচ্ছে দেখেন, এই যে সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে যেখানে 10 কিলোমিটারের মধ্যে যেখানে ইসি এলাকা বলা হচ্ছে, ইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল ক্রিটিক্যাল এরিয়া, সেই 10 কিলোমিটারের মধ্যে কত কিছুই হয়ে যাচ্ছে সুন্দরবনের মধ্যে। এখানে এই যে এলপিজি যে গ্যাস গুলো আর কি, এলপিজি প্লান্ট এই মংলায় এই 10 কিলোমিটারের মধ্যে অন্তত 25টা এলপিজি প্লান্ট আছে। এবং এই এলপিজি প্লান্ট এগুলো কিন্তু রেড ক্যাটাগরির শিল্প ছিল, তো এগুলোকে অনুমোদন দেওয়ার জন্য সরকার রাতারাতি রেড ক্যাটাগরির শিল্পকে এটাকে সবুজ ক্যাটাগরিতে নিয়ে চলে আসলো এলপিজি কে, শুধুমাত্র এটাকে অনুমোদন দেওয়ার জন্য। এবং এটা এই সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যেও এলপিজি প্লান্ট আছে। যদি কোনো কারণে ওই এলপিজি তে কখনো যদি আগুন লাগে, তাহলে সুন্দরবন তো দাউ দাউ করে পুড়ে এই অঞ্চল শেষ হয়ে যাবে। এখানে একটা সাইলো করেছে, ওইটাও একেবারে 0 কিলোমিটারের মধ্যে এখানে করেছে। এখন এখানে যে ব্যাপক হারে যে সুন্দরবনের পাশে যে শিল্পায়নটা হচ্ছে, সেটি একটা বড় সমস্যা। সেই সমস্যার কারণে ইতিমধ্যেই আমি আগেও বলেছি যে সুন্দরবনের প্রাণ হচ্ছে পশুর নদী। এই পশুর নদী, আপনি ইলিশের কথা বলছিলেন, ইলিশ কলকাতায় পর্যন্ত পাওয়া যেত একসময়, আপনি বলছেন আমরা ছোটবেলায় এই পশুর নদীর ইলিশ খাইছি। হ্যাঁ, এখানে হাটে বাজারে সবাই পশুর নদীর ইলিশই উঠতো। এখানকার জেলেরা এই আমাদের মোংলা নদীতেই পশুর নদীতেই এখানেই আমরা ইলিশ দেখেছি, ওখান থেকে জাল থেকে উঠার পরে আমরা সেগুলো কিনেছি। এখনো পাওয়া যায় কিন্তু সেটা কম, কিন্তু আগে যে ব্যাপক হারে পাওয়া যেত। এটা পশুর নদীতে এখন এই যেটা ভেটকি মাছ বলেন, এই যে পার্শে মাছ, ট্যাংরা মাছ বা চিংড়ি মাছ, এই প্রচুর এটা হলো ওই হালদা নদীতে যেমন মাছের প্রজনন, এখানে এরকম সাদা মাছ যেটা বলে আর কি, সামুদ্রিক মাছ, সেটি পশুর নদীতে এগুলো পাওয়া যেত, কিন্তু এখন এগুলো আর পাওয়া যায় না। এটা তো 2010 সালের আগের একটা গবেষণা আছে, যেখানে সুন্দরবনের 1 লিটার পানিতে যেখানে 25,000 মাছের পোনা পাওয়া যেত, সেখানে এখন ওই 2,000 মাছের পোনা পাওয়া যাচ্ছে এরকম। 2500 মাছের পোনা 1 লিটার পানিতে যেখানে আগে 2500 পাওয়া যেত, সেখানে এখন 600-700 মাছের পোনা পাওয়া যায় সুন্দরবনের এই পশুর নদীর 1 লিটার পানিতে। এই যে ব্যাপক যে শিল্পায়ন হচ্ছে, এটার কারণে এর প্রভাবে এটা হচ্ছে। এখন দেখেন, এই যে সুন্দরবনে কয়লার কথা হচ্ছে, তো কয়লা রামপাল পাওয়ার প্ল্যান্ট এখনো চালু হয়নি, তার আগেই এই পশুর নদীতে সুন্দরবনের মধ্যে কয়লার জাহাজ ডোবে। এই যে কয়লাগুলো এই যে ইটের ভাটায় ব্যবহার হয়, সেই সেই এগুলো প্রতিনিয়ত গত 28শে ফেব্রুয়ারিতে একটা কয়লার জাহাজ ডুবছে, আবার 30শে মার্চ একটা কয়লার জাহাজ ডুবছে। এর আগে প্রতি বছরই 2-4টা কয়লার জাহাজ, তেলের জাহাজ, এগুলো কিন্তু বা ফ্লাই অ্যাশ, এগুলো ক্লিংকার, এগুলো পশুর নদীতে সুন্দরবনের মধ্যে এগুলো ডুবিয়ে থাকে, এবং সেগুলো উদ্ধারেরও কোনো তৎপরতা আমরা লক্ষ্য করি না। তো এখন এই সমস্যাগুলো তো আছে, এরপরে আসতেছে আপনার রামপাল পাওয়ার প্ল্যান্ট, এবং সে বিষয়ে তো আমরা সবসময় আন্দোলনের মধ্যে আছি। কামরুল ভাই বলেছেন, আমাদের তো এটা নিয়ে নানান ধরনের আমাদের উপর স্টিম রোলার চলে, আমাদের ববিয়াপাড়াও এখানে আন্দোলন করেন, তারাও এই লং মার্চে নিয়ে বহুবার আসছেন। তো এখন এই সমস্যাগুলো আমাদের এখানে আছে। সম্প্রতি এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের একটা এজিএম হয়ে গেল, বার্ষিক সাধারণ সভা 3 থেকে 5 মে। তার আগে আমরা একটা আন্দোলন করেছিলাম যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের দেশে গত 10 বছরে যে তাদের 50,000 কোটি টাকা যে বিনিয়োগ করেছে, তার 98% তারা কয়লাতে বিনিয়োগ করেছে, ফসিল ফুয়েলে বিনিয়োগ করেছে। আমরা এবার তাদের এজিএম এর আগে, মিটিং এর আগে আমরা এটা আন্দোলন করতেছিলাম, মোংলাতেও আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি, যাতে তারা জ্বালানি নীতি পরিবর্তন করে, কয়লায় বিনিয়োগ বন্ধ করে, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে, তারা যাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে ফিরে আসে। তো এই এজিএম ইতিমধ্যে শেষ হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কয়লায় আর বিনিয়োগ করবে না। তো সেটি আমাদের একটা আন্দোলনের একটা বিজয়, এবং আমরা এটিকে সাধুবাদ জানাই অবশ্যই। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে যে বিষয়টা, যে এখানে যে ব্যাপক হারের বেপরোয়া যে শিল্পায়নটা, সেই শিল্পায়নটাই হলো এখন সুন্দরবনের জন্য থ্রেট। এবং এরপরে তো রামপাল তো আছেই, এরপরে এই সুন্দর পশুর নদীর যে জাহাজ চলাচল
এবং এখানে কয়লার জাহাজ ডুবি, তেলের জাহাজ ডুবি, Dredging। সারের জাহাজ ডুবি, হুম। এই ঘটনাগুলো আছে। ড্রেজিং তো চলতেছে বর্তমান, যেখানে ইউনেস্কোর সুপারিশ আছে যে পশুর নদীতে ড্রেজিং করা যাবে না, তো সে ড্রেজিং সবসময় চলমান থাকে, এটা কখনো বন্ধ থাকে না। তো এখন আমাদের এখানে আবার একটা প্রবলেম হলো যে এটা নিয়ে যখন আমরা ইআই এর কথা বলি, রামপাল পাওয়ার প্ল্যান্টের কথা বলি বা ড্রেজিং এর কথা বলি, সরকারের অনুগত কিছু প্রতিষ্ঠান আছে তাদেরকে তারা দিয়ে ইআই করে নেই তাদের ইচ্ছে মতো। কাজে এটি নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান দিয়ে কখনো তারা ইআই করে না। কাজে এই ড্রেজিং এর সমস্যাও আছে ইতিমধ্যেই। আমাদের এখানে তো মোংলা বন্দরে ড্রেজিং হচ্ছে, সেখানে 700 একর কৃষি জমিতে তারা বালু ফেলবে এবং এই বালু ফেলতে যে তারা কোনো ধরনের ক্ষতিপূরণ তারা দিচ্ছে না কৃষককে। এর আগে 2010 সালে তারা এরকম 100 একরের একেবারে সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে কৃষি জমিতে তারা বালু ফেলছে। আজ 12 বছর হয়ে গেছে, সেখানে কোন ধরনের একটা বনও জন্মায় না। আর অন্যান্য পরিবেশ প্রকৃতির তো ক্ষতি আছেই। এবং সেখানে এই যে ধুলো বালি, যেখানে তরকারির মধ্যে রাতে ঘুমাতে গেলে একটা কাঁথা বালিশের মধ্যে সব জায়গাতে চলাচলের মারাত্মক বিপর্যয় ঘটে যায়। এখন আবার নতুন করে তারা 700 একর জমিতে তারা ড্রেজিং এর বালি ফেলবে। কৃষকরা সেটা নিয়ে আন্দোলন করতে আছে, যেটার সাথে আমি নিজেও যুক্ত আছি সেই আন্দোলনের সাথে। এরকম সমস্যা এখন এই গ্রামকে শহর করতে যেয়ে, আর এই মুনাফা লোভী যে ব্যবসা বাণিজ্য, কমিশনের যে ব্যবসা বাণিজ্য, এইসবের করাল খাবার সুন্দরবনের উপরে পড়েছে এবং সেটার কারণে সুন্দরবনের বিপর্যয় প্রতিনিয়ত হচ্ছে। এরপরে আবার আছে এই যে আগুন লাগার ঘটনা। প্রতি বছরই সুন্দরবনে আগুন লাগে, তা আবার এই বর্ষা মৌসুমের আগে আগুন লাগে। আর যতবার এ পর্যন্ত আগুন লাগলো, আমি শুনলাম বন বিভাগ বলে কি যে বিড়ি খেয়ে কেউ বিড়ি খেয়ে ফেলে দিয়েছে এবং সেখান থেকে আগুন লেগেছে। এটা একেবারে মিথ্যাচার আর কি। এ পর্যন্ত যতগুলো হয়েছে সবগুলোতে তারা বলে যে বিড়ি খেয়ে তারপর এটা ফেলেছে। আসলে ওখানে তারা মাছ চাষের জন্য লিজ দেয় জায়গাগুলো। কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী আছে, তাদের ওখানে তারা বনটাকে পুড়িয়ে ওখানে মাঠের মতো করে। মাঠের মতো করার ফলে বর্ষা মৌসুমে ওখানে টাইম মাছ, মাগুর মাছ, কই মাছ, এইসব মাছের জাল পাতে এইটা টাকার বিনিময়ে বন বিভাগ এগুলো করতে দেয় এবং তার কারণেই বারবার এই আগুনগুলো লাগে। এটা একটা আছে। আবার যখন বাঘ মারা যায়, এ পর্যন্ত যতগুলো বাঘ মারা গেল সবসময় বন বিভাগ বলে কি যে বাঘটার বয়স বেশি হয়ে গেছিল, বুড়ো হয়ে গেছিল, তাই বাঘ মারা গেছে। এই কমন কথা যে বিড়ি খেয়ে কেউ ফেলে দিয়েছে, সেখান থেকে বন, সেই কারণে বনে আগুন লেগেছে। আর বাঘ মারা গেলে বলে যে বাঘটা বুড়ো হয়ে গেছিল, তাই বাঘটা মারা গেছে। কাজে এই সমস্যাগুলো আছে। এরপরে বৃক্ষ নিধন, সেই ঘটনা তো আছে। তারপরে আপনার হরিণ নিধন, হরিণের মাংস, হরিণ জবাই দিয়ে এখানে বরযাত্রীর মেহমানদারি করে এরকম। আর এই ঈদ আসতেছে সামনে, এই ঈদেও অনেক সময় এই মেহমানদারি চলবে এই হরিণের মাংস দিয়ে। কাজেই এই ঘটনাগুলো কিন্তু এখানে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমাদের এখানে কামরুল ভাই বলেছেন, কামরুল ভাইয়ের খুব কাছের মানুষ, ভাবিরও খুব কাছের মানুষ, আমাদেরও খুব কাছের মানুষ। তিনি বন পরিবেশ উপমন্ত্রী এখন এখানে আমাদের এখানে। তারপরে কোন ধরনের এই বন রক্ষায় কোন ধরনের উদ্যোগ আমরা পরিলক্ষিত হচ্ছে না। এখন এত ডেভেলপমেন্ট হচ্ছে, এত ঠিক আছে, এত উন্নয়ন হচ্ছে, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এই উন্নয়নের ফলে আমাদের তো এখনো খাবার পানির ব্যবস্থা করে নাই। এখানে ইউএনডিপি এবং সরকারের একটা জরিপ আছে যে উপকূলীয় অঞ্চলের অধিবাসীর তাদের আয়ের 20 থেকে 25% ব্যয় করবে পানির জন্য। বর্তমানে ব্যয় হচ্ছে 20 থেকে 25% খাবার পানির জন্য তাদের মানুষের ব্যয় হচ্ছে, যেখানে জাতিসংঘের পানি বিষয়ে ঘোষণাপত্র অনুযায়ী 3% অর্থ খরচ করার কথা। সেখানে আমরা 20-25% ব্যয় করতেছি, আমাদের খাবার পানির কোনো সমস্যা নেই। এই যে করোনা চলতেছে, করোনায় গত 1 বছর আগে আমার হাসপাতালের যে অবস্থা দেখেছি, একই অবস্থা এখন আছে। ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? ডেভেলপমেন্টটা তো খালি বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, ঠিক আছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, অবকাঠামো হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু আমার শিক্ষার উন্নতি হচ্ছে না, আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, আমার পানির ব্যবস্থা হচ্ছে না। কিন্তু এই উন্নয়ন তাহলে আমরা কি করবো? যে উন্নয়ন মানুষের কল্যাণে না, যে উন্নয়ন পরিবেশ বান্ধব না, প্রকৃতি বান্ধব না, সেই উন্নয়ন তো আমরা চাই না। আর এই উন্নয়ন করার জন্য তো আমার এলাকার মানুষের কাছে শোনা হয় না।
যে এখানে মোংলা বন্দর যে ড্রেজিং করতেছে, এই ড্রেজিং প্রজেক্টটা নেওয়ার আগে তো আমার কাছে শোনা হয়নি, রামপাল প্রজেক্টটা নেওয়ার আগে তো আমার কাছে শোনা হয়নি। এত ইন্ডাস্ট্রি এরিয়াল করা হচ্ছে, এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হাত করা হচ্ছে, এটার ফলে আমার কি ক্ষতি হবে, আমি এলাকার বাসিন্দা, আমার এখানে সুন্দরবন পরিবেশ প্রকৃতি কোনোটাই আমার কাছে শোনা হয়নি। আপাতত এটুকু বলে শেষ করি, পরে আবার সুযোগ পেলে নিশ্চয়ই বলা যাবে। ধন্যবাদ। এক্স্যাক্টলি, আমি অনেক এই প্রসঙ্গে একটু বলতে চাই, জি এই প্রসঙ্গে জি যেটা আমাদের বললো নুরুল আলম শেখ, আমি তার কথা ধরে একটু বলতে চাই সামান্য একটু। যেটা হচ্ছে যে সুন্দরবনে একটা কোল প্রজেক্টে ক্ষতি হবে, ক্ষতি হচ্ছে বা হবে, কিন্তু সুন্দরবন এর আগেও ক্ষতি হয়েছে। ফরেস্টাররা, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা, তারা গাছ কেটে গাছ নিয়ে চুরি করে চলে গেছে। এটা সবাই জানে ফরেস্টাররা কত বড় লোক হয় এবং ফরেস্টারদের সাথে কিভাবে একটা বিশেষ গোষ্ঠী জড়িত থাকে সেটা ইতিহাস সবাই জানে। নাটকের মধ্যে আমাদের মামুন ভাইয়ের নাটকের মধ্যে এগুলো অনেক কাহিনী দেওয়া আছে। কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি সেটা তো হচ্ছে ওই সুন্দরবনের মতন এখন ঢাকা শহরেও গাছ কাটা হচ্ছে। এই কয়েকদিন আগে দেখেন সারাবাদী উদ্যানে এত সুন্দর জায়গায় উদ্যান, সে উদ্যান কাটা হচ্ছে কি জন্য? চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। এই প্রসঙ্গটা আমি বলে রাখলাম। অতএব 2 দিন পরে আবার এটা নিয়ে লড়াই করতে হবে। অতএব এই প্রসঙ্গটা বলে রাখলাম। আর একটা কোনো বলতে চাই, আমি যে অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়া একটা মহাদেশ, কিন্তু খালি দেশ না, একটা মহাদেশ। এই দেশে জনসংখ্যা কিন্তু কম, কার্বনের সমস্যা কিন্তু তারপরও এরা সতর্ক। আমার একটা বাড়ি, আমার আগে একটা বাড়ি ছিল, আমি আর একটা বাড়ি কিনছি, বিক্রি করে দিয়ে ছোট একটা বাড়ি কিনছি। এই বাড়িতে আমার গাছ আছে, গাছের জন্য আমার একটা সোলারের সমস্যা হয়, আমি সোলার লাগাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে পারমিশন দিল না। আমার স্ত্রী আমার পারমিশন ছাড়া 4,000 টাকা খরচা করে ফি দিয়ে আবার একটা লোক নিয়ে আসছে যে যদি কাটা যায়, সে এসে রিজেক্ট করে দিচ্ছে, গাছ আর কাটতে পারেনি, এত স্ট্রিক্ট। আমি তো সুপারিশই করিনি, কারণ আমার এনভায়রনমেন্ট মিনিস্টার আমার পরিচিত। আমি কেন সুপারিশ করবো? গাছ কাটতে যায়নি, কারণ তারা যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তারা গাছ, তাদের প্রত্যেকটা গাছ তাদের কাউন্টেড। অতএব বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। অস্ট্রেলিয়া একটা মহাদেশ এবং সেখানে সেইভাবে তাদের পরিবেশ এবং রক্ষা করা হচ্ছে, বিষয়টা যা জানার জন্য বললাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো নুর আলম ভাই, অনেক আপনাকে আবারও ধন্যবাদ। অনেকগুলো বিষয় আসছে যে আসলে রাষ্ট্রের অতি উন্নয়নের যে প্রবণতা, আননেসেসারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে হুজুগ, তা এবং মানুষজনের কোনো ধরনের অংশগ্রহণ, অংশীদারিত্ব, পার্টিসিপেশন, কোনো ধরনের ইনভলভমেন্ট না হওয়ার ফল হলো আসলে এই ধরনের প্রোগ্রামস, যেমন ড্রেজিং একটা নদীতে, তারপর হলো বিদ্যুৎ কেন্দ্র এমন একটা জায়গাতে যেখানে আসলে যার একেবারে সুন্দরবন লাগোয়া একটা অঞ্চল। সো এটা আপনাদের আসলে আপনি যেটা বললেন আসলে প্রতিদিন আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করতেছে এবং এটার জন্য আপনারা স্ট্রাগল করতেছেন। অনেক ধন্যবাদ শেয়ারিং। আমি নিজে বাংলাদেশে, আমার বাড়ি উত্তরবঙ্গে, ময়মনসিংহ। তো আমি বাংলাদেশে মোটামুটি সব জায়গাগুলোতেই ট্রাভেল করছি যখন এনজিও ছিলাম। তো আমার কাছে মনে হয় যে আসলে একটা সময় শুধুমাত্র ভ্রমণগুলো থাকতো উত্তরাঞ্চলে বা দেশের মধ্যাঞ্চলে, কিন্তু যখন আসলে আমি দক্ষিণ সাইডে গেছি, এই খুলনা, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, হ্যাঁ, তখন এবং আমি যখন আসলে মানে এই একেবারে নদী সংলগ্ন জায়গাগুলোতে ভ্রমণ করা শুরু করছি, তখন আসলে আমি রিয়েল বুঝতে পারছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এবং ভালনারেবিলিটিস, যেমন আমি ঢাকা শহরের, আমার একটা প্রোগ্রাম ছিল চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এন্ড এক্সপ্লয়টেশন প্রিভেনশনের জন্য ঢাকা শহরের। তো ঢাকা শহরের বিভিন্ন স্লামের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে আমরা ইয়েতে গেছিলাম, আপনাদের সুন্দরবন সংলগ্ন একটা ব্রথেল, এটাকে বলে বানিয়া শান্তা। তো ওইখানে যারা আপারা, ওদের সাথে আমার ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল প্রায় 3-4 ঘন্টার। তো এখনো যখন আমি ইভেন ক্যানবেরাতে যখন আমি আসলে শুনি যে ঝড় হচ্ছে বা কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে বা কোথাও সাইক্লোন হচ্ছে, তখন আসলে আমি থিঙ্ক করি আসলে ওই আপাদের কথা যারা বানিয়া শান্তা ব্রথেলে থাকে, এবং ওনারা শেয়ার করতেছিল যে ওনাদের ভালনারেবিলিটিস গুলো আসলে মানে একেবারে নদীর উপরে এমন একটা জায়গা এবং চারপাশে কোনো স্ট্রাকচার কিছু নাই,
এবং এবং একই সাথে ওনারা তখনও বলতেছিল যে আসলে এমন হতে পারে যে আসলে ওই যে এই জায়গাটা হয়তো দখল হয়ে যাবে বা বা একই সাথে মানুষ, আবার একই সাথে প্রকৃতি এবং ক্লাইমেট চেঞ্জ। সো আসলে মানে মানে আপনাদের আপনাদের এলাকাগুলি, আপনাদের যে 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 আসলে না গেলে, সাউথে না গেলে আসলে বোঝা যায় না যে আসলে মানে ক্লাইমেট চেঞ্জের রিয়েল ইম্প্যাক্টটা আসলে কি কি হচ্ছে, আর মানুষজনের ভালনারেবিলিটি আসলে না গেলে বোঝা যায় না। অনেক অনেক ধন্যবাদ। আমরা নুর আলম ভাই আপনার কাছে আবার আমরা ব্যাক করব। কামরুল আঙ্কেলকে অনেক ধন্যবাদ, উনি বিভিন্ন ইস্যুতে এগিয়ে এসে কন্ট্রিবিউট করছেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের সাথে ছিলেন নুর আলম ভাই। নুর আলম ভাই এত কিছুর সাথে ইনভলভড, আমি শুধু 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 একটু দেখাতে যাচ্ছিলাম যে কত কিছুর সাথে উনি ইনভলভ। তো উনি মানে এই যে মংলা বন্দরে যে ড্রেজিং হচ্ছে এটার বিরুদ্ধে তিনি মুভ করছেন। একটি তিনি ধরিত্রী দিবসে এলাকার মানুষজনদের নিয়ে উপকূল জুড়ে প্রতিবাদ করেছেন এই ক্লাইমেটকে যেন আমরা গুরুত্ব দেই, হ্যাঁ, এবং কয়লা বিদ্যুৎ বন্ধ করার জন্য, উপকূল রক্ষার জন্য উনি সোচ্চার, হ্যাঁ। এবং একই সাথে উনি ইভেন নারী জেলেদের খাবার পানির জন্য, বসত বাড়ি নিশ্চয়তার জন্য ওনারা স্ট্রাগল করছেন, ফাইট করছেন, হ্যাঁ। তারপর জীবাশ্ম জ্বালানিতে যেন এডিবির বিনিয়োগ বন্ধ হয় তার জন্য ওনারা মংলার নাগরিক সমাজের জন্য ওনাদের ইস্যু নিয়ে মুভ করছেন। এবং এবং একই সাথে সুন্দরবনে যে অগ্নিকাণ্ড, এটা নুরুল আলম ভাই এবং আরো অনেকে মনে করেন যে এটা আসলে শুধুমাত্র গ্যাস জমে যে পাতা পচে যে আগুন হয় তা না, এটা একই সাথে পরিকল্পিত। তো আমার পক্ষ থেকে প্রত্যাশা থাকবে যে আপনাদের উদ্যোগগুলো কন্টিনিউ করুন। কিছু যদি যোগ করতে চান নুর আলম ভাই, আপনি 1 মিনিটে আমাদের দর্শকদের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দেখেন, আমি তো যেখানেই বাস করি সুন্দরবনের মধ্যেই বাস করি, তো এখানে বাস করার পরেও আমি প্রতি বছর 4-5 বার হয় আমি সুন্দরবনের গভীর সুন্দরবনে যাই, এবং আমি অনেক ছোটবেলা থেকেই সুন্দরবনে যাওয়া আসা আছে, এবং আমি এক নাগাড়ে অন্তত 15 দিন 15 রাত সুন্দরবনের খালের মধ্যে নৌকা নিয়ে থেকেছি, এবং ওখানকার মাছ মেরে রান্না করে খাওয়া দাওয়া সবকিছুই আমরা করেছি। এই সুন্দরবন এটি এমন একটা জিনিস যে এটি মানে ভালো লাগা বা ভালোবাসার কোনো শেষ নাই। যতবারই যাই না কেন নতুন করে সুন্দরবনকে দেখি এবং নতুন করে তার সাথে এক ধরনের প্রেম হয়। এই জন্য যারাই যখন যেখান থেকে আসুক না কেন, কেউ যদি আমাকে সুন্দরবনে যাওয়ার কথা বলে আমি কিন্তু না করি না, অথচ এত বছর ধরে যাচ্ছি, এত দিন ধরে যাচ্ছি। তো এটি যেটি বলার দরকার সেটি হলো যে এই যে আমাদের এই মহাপ্রাণ যে সুন্দরবন, সেই সুন্দরবনটা আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এটি শুধু বাংলাদেশের সম্পদ নয়, যেটি এটি ওয়ার্ল্ড হেরিটেজ, এবং এটি বিশ্ববাসীর সম্পদ। আমরা বাংলাদেশের মানুষ, এটি তার গর্বিত অভিভাবক, আমরা এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে আছে। তো যদি আমরা এটিকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা আগামী প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। কাজে আসুন আমরা সবাই মিলে মহাপ্রাণ সুন্দরবনকে রক্ষা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কামরুল আঙ্কেল, আপনি যদি কিছু অ্যাড করেন। আমার অ্যাড করার কিছু নয়, খুব ভালো। এখন তো আলোচনা তো অনেক কিছু হয়, কিন্তু অ্যাকশনে যেতে হবে। আমরা এখানে যারা আছি সবাই অ্যাকশনে আছি। আমরা এই একটা উদ্যোগ নিচ্ছি হঠাৎ করে, আমার খুব ভালো লাগছে তোমার কাছে এই উদ্যোগটা নিচ্ছি। কারণ এখানে সবাই খুবই এফেক্টিভ, এবং এরা পার্সোনালি ফোকাস না, এরা কাজ করতে চায়। আমি তো ববির যে আলোচনা শুনে বুঝতে পারছি কি ধরনের মেয়ে, কি করতে চাইছে, তার সমস্ত পরিকল্পনা আমি বলতেছি ওর সব কাজের সাথে আমি যুক্ত থাকবো, ওর ইকো প্ল্যান এগুলো সবের সাথে আমি যুক্ত থাকার চেষ্টা করবো। আমি কিন্তু যমুনা পাড়ের মানুষ, আমাদের 3টা বাড়ি যমুনা নদীতে ডুবে গেছে। আমি ওই ইকো সিস্টেমে একটা কিছু করার ওখানে প্ল্যান করতেছি, এবং নৌকা বানাবো, একটা বাড়ি হবে, স্কুল হবে। এগুলো আমার অলরেডি কথা হয়ে গেছে, এখন খালি এগুলো ইমপ্লিমেন্টেশন করা। তো এখন এগুলো যাই হোক, তোমাদের ব্যাপারে আমি যা তোমার কাজের সাথে আমি খুলনার লোকজনকে যুক্ত করবো, এখানে যারা আছে বাইরে, ওখানে যারা আছে, ও সরকারি লোকদের আমার যোগাযোগ আছে, প্রাইভেট অফিস থেকেও আমি পারবো, চেষ্টা করবো আর কি আমি, তারা তোমাকে সাহায্য করতে পারে। আর নুর আলম শেখের সাথে তো আমরা আছি, ও আছে আমাদের সাথে, আমরা আছি ওর সাথে।
তো সবাই আছে। হ্যাঁ, সে আমাদের একজন বিপ্লবী। আসলে কিন্তু যা ঘটতেছে আমাদের দেশে, পৃথিবীতে, আমরা কিন্তু এক্সটিংশনে চলে যাচ্ছি, মানে বিলীন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তুমি ববি? এখন কিন্তু মানব সভ্যতা, আমাদের জীব জন্তু এগুলো না থাকলে, পাখা মাকড় এগুলো না থাকলে সবই শেষ। আমরা থাকবো না। গাছপালা যদি বিলীন হয়ে যায়, আমরা থাকবো না। তার জন্য ওরা এটা মুভমেন্টের নাম দিচ্ছে এক্সটিংশন রিবেলিয়ন। এবং আমি এই বয়সে এখন ওদের সাথে নাচি। এদের এদের এটা এত সুন্দর, মানে একটু অ্যাট্রাক্ট পিপুল এবং মোটিভেট করার জন্য তারা এত সুন্দর কাজ করে। আমি তোমাকে এগুলো কিছু পাঠাবো স্যাম্পল, একটু সময় দিতে হবে তোমাকে। কারণ আমরা সবাই সবার জন্য, আমরা এক্স্যাক্টলি দলের পরিচয়টা বড় না, এবং বাবা বেনও আমি বেশি বড় মনে করি না। মানুষ হচ্ছে আমাদের বিষয়, দেশ হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট। অতএব সেইটার জন্য আমাদের প্ল্যাটফর্ম দরকার, সেই জন্য আমরা বাপাতে যুক্ত হয়েছি। সেই জন্য আমরা শেখ নুরুল ইয়ের সাথে আমরা যুক্ত হয়েছি প্ল্যাটফর্মে। আমরা মূল হচ্ছে যে মানুষ, মানুষ হচ্ছে আমাদের বিষয়। অতএব সেইটা আমার মনে হয় যে তোমরা যারা আছো, তোমাদের কথাবার্তা আমার তাই মনে হয়েছে, তোমরা মানুষের জন্য, তোমরা কোনো দল বা কোনো সংগঠনের জন্য না। সংগঠন একটা আমাদের আছে, একটা প্ল্যাটফর্ম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এখানে এখন রাত 2:07 আর কিছুক্ষণ পরে সেহরি। তো আপনাদের সবাইকে, এবং ইফতি ভাই উনি আগেই চলে যেতে বাধ্য হয়েছেন অন্য একটা ইনভলভমেন্টের কারণে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমিও আপনাদের সাথে একমত যে আসলে সুন্দরবনের ভাগ্য না, আমি ভাগ্য বলবো না, কারণ সুন্দরবনের ভবিষ্যৎ। হ্যাঁ, ভাগ্য বললে মনে হয় যে আমরা ভেরি প্যাসিভিস্ট, আমরা ছেড়ে দিচ্ছি, সবকিছু হাল ছেড়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় আপনাদের মতোই যে সুন্দরবনের ভবিষ্যৎ শুধুমাত্র বনবিবির হাতে না, আমাদের সবার হাতে, আমাদের ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের হাতে, আমাদের সমাজের হাতে, আমাদের সকলের হাতে। আমরা কি ভূমিকা পালন করি ইন্ডিভিজুয়ালি অথবা কালেকটিভলি, তার উপরে আসলে নির্ভর করবে আগামী দিনের সুন্দরবন এবং একই সাথে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ সুন্দরবন আমরা জানি যে অতীতে এবং আগামী দিনেও অনেকগুলো ঘূর্ণিঝড় বা অন্যান্য নানান বিবিধ আপদ থেকে আসলে বাংলাদেশকে সুরক্ষার চাবিকাঠি একভাবে সুন্দরবনের হাতেই আছে। তো আমাদেরকে ওইটাকে রক্ষা করতে হবে। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। বাই, টেক কেয়ার আপা, নুরুল আলম ভাই, কামরুল আঙ্কেল, সবাই ভালো থাকবেন।